এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। এই মুহূর্তে রাজনীতির আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের পথ ও পন্থা, গণভোট, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণহত্যার মামলার প্রথম রায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি এবং এই শাটডাউন কর্মসূচি এবং রায়কে ঘিরে হুমকি ধামকির বিষয়ে আজকে আমরা আলোচনার টেবিল সাজিয়েছি। আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর আতিক মুজাহিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনায়। সালেউদ্দিন, আমি যদি আপনাকে দিয়ে প্রথম শুরু করি, যে আপনি আইন পেশায়, আইন বিষয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব যে বিষয়গুলি, সেটি হলো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোট, আগামী জাতীয় নির্বাচন নিয়ে। তবে তার আগে আমরা আলোচনা করতে চাই জুলাই গণহত্যার মামলার প্রথম রায় নিয়ে। 17 নভেম্বর প্রথম রায় হবে। রায়ে কি আদেশ আসতে পারে বা রায়টা কি হতে পারে? ধন্যবাদ শফিক শাহিন, এবং একই সঙ্গে আমার সহ আলোচককেও ধন্যবাদ। কি আদেশ হবে এটা আইন আদালতের বিষয়, তো আইনে কি আছে সেটা আমি বলতে পারি, জি, কিন্তু সেটা নাও হইতে পারে, নাও হতে পারে। কি আদেশ হবে সেটা আসলে আমার পক্ষে বলা কঠিন। আইন কি বলে দেখেন, যে মামলাটা হয়েছে 3 জন আসামি। কোন 3 জন? শেখ হাসিনা, যিনি তথাকথিত প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি। তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কি? এই অভিযোগটা, এই মামলাটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ মামলা। অসংখ্য মামলা আছে, অনেকগুলাই বিচারের মুখোমুখি আছে, অনেকগুলা তদন্তের মুখোমুখি আছে, তদন্তের পর্যায়ে আছে। এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে এই মামলায় সমস্ত অপরাধের বিচার হচ্ছে। যেমন বলছি যে 1,500 লোক নিহত হয়েছিল তাদের বিচার হচ্ছে, যে 25,000 গুরুতর আহত হয়েছিল, আহত কিন্তু 50,000-এর মতো, কিন্তু গুরুতর আহত হয়েছে এরকম 25,000 লোকের বিচার হচ্ছে এই দায়ের। এবং এই 3 জনের, তার মানে একটা বিশাল ক্যানভাস। হ্যাঁ, এই 3 জনের বিরুদ্ধে কি অভিযোগ? সুপিরিয়র রেসপন্সিবিলিটি, মানে কমান্ড রেসপন্সিবিলিটি। এরকম না যে তারা গিয়ে নিজে কাউকে খুন করছে, করিয়েছে। এই ধরনের আইন, এই আইনটা আমাদের বাংলাদেশে তৈরি করছেন। প্রথমে তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের পর। আওয়ামী লীগ এসে এই আইনটাকে কিছুটা সংযোজন বিয়োজন করে এই আইনে বাংলাদেশে কিছুকাল আগে আপনার যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। আর এখন এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধীদের, জুলাই গণহত্যা। এই মানবতা, এটাকে, এই যে গণ হত্যাটা, এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করা। এই ধরনের অপরাধ এর বিচার হয় যুদ্ধ অপরাধের ক্ষেত্রে, মানবতা বিরোধী ক্ষেত্রে, গণহত্যার ক্ষেত্রে। গণহত্যার ক্ষেত্রে আবার একটা এই আইনের আবার কিছু সংজ্ঞা আছে, যে এই গণহত্যা বলতে কোনো একটা জাতিকে বা কোনো একটা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণভাবে উৎখাত করাটাকে গণহত্যা হিসাবে চিহ্নিত করা হয়। তো এই কয়েকজনের বিরুদ্ধে যে অভিযোগ, তারা হলো কমান্ডার হিসাবে। জি, কমান্ডার হিসাবে এই যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, জি, তারা হত্যাকাণ্ডের নির্দেশদাতা, হুকুমদাতা এবং পরিকল্পনাকারী। এটা যদি না হইতো তাহলেও তারা
অভিযুক্ত হইতেন আইনের দৃষ্টিতে। কারণ কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগটা এরকমই যে এই যে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, কমান্ডার যদি হত্যাকাণ্ড বন্ধের কোনো ব্যবস্থা না নেন, আইন বলে তিনি দায়ী। বুঝাইতে পারছি বিষয়টা? একটা হলো যে তার নির্দেশও হইতে পারে, তার পরিকল্পনা হইতে পারে, হ্যাঁ। আর একটা হলো কমান্ডার তার এখানে হত্যাযজ্ঞ হচ্ছে, সেটা বন্ধ করতে পারে নাই। শেখ হাসিনা বলছেন যে এটা আইন শৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়িতে হয়েছে। একদিনে হয় নাই তো, লাগাতার ভাবে হয়েছে। তিনি কি কোন 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, আপনাকে মনে করাই দেই, হাইকোর্টে একটা মামলা হয়েছিল, পুলিশ যেন গুলি না করতে পারে তার আদেশ, সেই নির্দেশনা চেয়ে এই আমাদের তৎকালীন সময় টুটু জগন্নাথ হাইকোর্ট এই ব্যাপারে কোনো আদেশ দেয় নাই। আপনাকে বলি বাংলাদেশে আইন কিভাবে চলে। এরশাদের জমানায় এরকম একটা আদেশ হয়েছিল যে পুলিশ বিশৃঙ্খলাকারীকে দেখা মাত্র গুলি করবে, হাইকোর্ট অবৈধ ঘোষণা করছিল তখনও এরশাদের জমানায়। কেন? কিন্তু তাকে স্বৈরশাসন বলা হয়। হাইকোর্ট তার রায়ে বলছিল যে বিশৃঙ্খলা, দাঙ্গা, দমন কিভাবে করতে হবে তার আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে, এটার জন্য আলাদা কোনো নির্দেশের প্রয়োজন নাই এবং এটা অবৈধ। তো আমাদের টুটু জগন্নাথ এর হাইকোর্ট ওইটুকুও করতে পারে নাই, তারা কোনো আদেশ দিতে পারে নাই, কিন্তু রেফারেন্স ছিল। তো ফলে এই যে কমান্ডার, আর আপনি দেখেন এই যে কমান্ডার যে আসলে নির্দেশ দিয়েছে এর অত্যন্ত দালিলিক প্রমাণ আছে, এবং এই দালিলিক প্রমাণ শুধু বাংলাদেশের তদন্তকারী দ্বারা না, জাতিসংঘের তদন্তকারী দল দ্বারা স্বীকৃত। যেমন ধরেন এই যে উনি হুকুম দিয়েছেন তার কিছু কথোপকথন প্রকাশ পেয়েছে, অডিও ভিডিও, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হয়েছে, তাপসের সঙ্গে হয়েছে, ফজলুর তাপস ঢাকার অবৈধ মেয়র, আরও অনেকের সঙ্গেই হয়েছে। এবং এই অডিও ভিডিও এই যে এআইয়ের যুগে বানানো, এই তথ্য প্রযুক্তির যুগে এটা বানানো যায়, কিন্তু এটা বানানো হয়েছে কিনা তারও পরীক্ষা হয়। কি পরীক্ষা? ওই ভদ্র মহিলা বা ভদ্রলোকের কণ্ঠস্বর কেমন ছিল, 1 মিনিট কথা বললে তিনি কিভাবে শ্বাস নেন, হ্যাঁ, এবং কতটুকু থামেন, এগুলার জন্য এই তথ্য প্রযুক্তির যুগে বিশেষজ্ঞরা ইত্যাদি মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে তারা বলে যে এটা জাল অথবা এটা সঠিক। শেখ হাসিনার এই অডিও রেকর্ডের ক্ষেত্রে এটা সঠিকভাবে প্রমাণিত হয়েছে। ফলে এই যত হত্যাকাণ্ড হয়েছে, প্রধানমন্ত্রী হিসাবে এই দায় তিনি এড়াতে পারেন না। এড়ানো না, উনি দায়ী। এবং উনি যে দায়ী, উনি যে হুকুম দিয়েছেন, উনি যে বলছেন যে হেলিকপ্টার থেকে গুলি হবে, এবং তারপরে ওটা হয়েছে, উনি যে বলছেন কি ধরনের অস্ত্র ব্যবহার করবে, তারপরে সেই অস্ত্রের ব্যবহার হয়েছে। এইগুলা শুধুমাত্র অডিও টেপে না, পুলিশের অসংখ্য তার বার্তার মধ্যে এগুলো আছে। ফলে এটা একটা প্রমাণিত মামলা। এখন আসেন আপনার কথায় যাই, প্রমাণিত মামলায় কি হয়? এই ধরনের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি দেওয়ার সুযোগ নাই, এই ধরনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিটা দিতে হয়। বাংলাদেশ না, পৃথিবীর সমস্ত আদালতগুলো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ওকে, আমরা একটু ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে যাই। যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা লকডাউন কর্মসূচি পালন করলো, তারা যে রায়ের ধার্য তারিখকে কেন্দ্র করে সেখানে আমরা দেখলাম যে মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা না নেমেও তাদের কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করছে তাদের শুভাকাঙ্ক্ষীরা। আমরা আবার গণমাধ্যমে দেখলাম যে পুরা মাঠের দখল ছিল জামাত শিবিরের। আপনারা সকালে কর্মসূচি পালন করেছেন, আবার বিকালে কর্মসূচি পালন করেছেন। আপনারা কি এবার রাজনৈতিক যে ঐক্য
ঐক্য, একসাথে আওয়ামী লীগকে মোকাবেলা করা, তাদেরকে রাস্তায় নামতে না দেয়া, সেটা কি এবার রাজনৈতিক দলগুলো, কোনো রাজনৈতিক দল বা আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে ছেড়ে দিয়েছিলেন? মাঠের চিত্রটা এরকম কেন ছিল? না বেসিক্যালি আমি যদি অন্যভাবে দেখি বিষয়টাকে, আওয়ামী লীগকে রিলেভেন্ট করার জন্য যত প্রকার এই যে লকডাউন শাটডাউন আলোচনায় মিডিয়ায় নিয়ে আসা, কারণ আওয়ামী লীগের তো 3-4টা লেয়ারের পাওয়ার ছিল। আমরা আসলে ভুলেই গিয়েছি, শুধু মাঠের কর্মীদের সব তো পালিয়ে ইন্ডিয়াতে চলে গেছে। এখানে ওদের সফট লিগার আছে, আপনার ইভেন মিডিয়া লিগার আছে, এরা কিন্তু ইনিয়ে বিনিয়ে জিনিসটাকে তাদের সিম্প্যাথাইজ করার চেষ্টা করবে। এই গ্রুপটা আর বাংলাদেশে আওয়ামী লীগের চরিত্র কিন্তু খেয়াল করবেন, এটা সবসময় ইভেন যখন বিএনপি জামাতেও বিরোধী দলে ছিল, ওরাই আগুন দিয়ে কিন্তু বিএনপি জামাতের উপর চাপাইতো। নাশকতার মেইন কারিগর কিন্তু শেখ হাসিনা এই স্টাইলে মানুষ মেরে সে আনন্দ পাইতো। তো সেম স্টাইলে সে কিন্তু এবারও দেখেন ওদের লোক, আমরা দেখলাম যেটা ময়মনসিংহে যেটা ঘটেছে, যে ছাত্রদেরকে টাকা দিয়ে পাঠিয়ে ওখানে ওরাই মারা গেল। ভেরি আনফর্চুনেট যে, এবং এই যে লিগাররা এখন আর কেউ, মানে তাদের যে ইন্টেলেকচুয়াল যে গ্রুপটা আছে যেটা সব লিগার বিভিন্ন ধরনের তৈরি করে, তারা কিন্তু আর বলতে পারতেছে না এখন একসাথে আছে কিনা, সেটা হলো কোশ্চেন। দ্বিতীয় নাম্বার, আমার কাছে মনে হয় এই ফেসিভিজমের ব্যাপারে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি অল আর সেম। আমার এই লেভেলে ঐক্যটা স্টিল সেম। আমি সব জায়গায় দেখেছি আমাদের বিভিন্ন জেলায় পর্যায়ে, যেগুলো হয়তো আপনার মিডিয়াতে আসে নাই, প্রতিটা জেলায় অলমোস্ট সবাই নেমেছে, নিজেদের ব্যানার নিয়ে নেমেছে, হয়তো ইউনাইটেডলি নামে নেই, নিজস্ব এজেন্ডা নিয়ে। আমরা এনসিপি রাত্রেও নেমেছি, সকালে নেমেছি, অন্য এবং জুলাই সংগঠনগুলো নেমেছে, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, সবাই নেমেছে। সুতরাং এই জায়গাটাতে সবাই একমত যে একটি ইন্ডিয়ান আইডিওলজিক্যাল পার্টি আর বাংলাদেশে চলবে না, যেটা ফেসিজম কায়েম করেছে, মানুষকে গণহত্যা করেছে, যেটা বললো ভাই। তো এইরকম একটা পার্টির আসলে কোনোভাবে অপশন নাই। সুতরাং এই জায়গাটাতে বলা যায় ইউনাইটেড না, এটা এরকম না। বাট যেটা করা হচ্ছে যে বয়ান 1, 2, 3, তাদের তো কিছু ভাই ইন্টারন্যাশনাল, তাদের ফুল টিমটা তো কাজ করতেছে বসে বসে, টাকা আছে তাদের টিমটা বাইরে ইন্ডিয়াতে বসে, যে কীভাবে এটা করলে, মেকানিজম করলে আমরা এটা হাইপ তুলতে পারবো। তো সেই জায়গাটাতে স্টিল তারা অ্যাক্টিভ রয়েছে অনেক জায়গায় আর কি। তো এখন পর্যন্ত যতগুলো আমি দেখলাম যে 2-3টা ছেলে বের হয়েছে, তাদেরকে তার ধরাও পড়েছে অনেকের কাছে। আমরা তো আওয়ামী লীগের মধ্যে হিংস্র না যে মেরে ফেলবো পিটা, তারা তো 28 অক্টোবর মেরেছে, তারা তো 5ই আগস্ট, মানে তারা আইনের দৃষ্টিতে এটা করাও যায় না। সো আমরা এটা খুব জেন্টেল, আমি দেখলাম যে যত এই জুলাই মানে কি বলে আপনার অ্যান্টি ফ্যাসিস্ট গ্রুপ সবাই কিছু চর্থাপদ দিয়েছে বা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে। আমাদের এনসিপির অফিসে একজনকে ধরে নিয়ে গিয়েছিল। তো এই জায়গাটাতে আমরা অ্যাটলিস্ট মানে আইনটাকে যত রিস্টোরিং হোক এবং জনগণও যেন তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা, যেটা হয়েছে যে একটা আতঙ্ক তো তারা তৈরি করার চেষ্টা করেছিল আর কি। কিভাবে? এই যে আগুন টাগুন দিয়ে বিভিন্ন জায়গায়, আপনাদের পার্টি অফিসের সামনেও তো তারা ককটেল চার্জ করেছে, আমরা তো ধরেছি, আমরা দেখেছি যে এটা আসলে ওই তো হায়ার করা লোক, সবই ওনাদের পার্টির লোক তো নাই, সব হায়ার করা লোকজনকে টাকা দিয়ে তারা করেছে, এবং বিশেষ করে তারা বিভিন্ন বস্তিগুলো টার্গেট করেছে। এবং আমরা পার্টিকুলারলি আমরা অনেক অ্যানালাইসিস করে দেখলাম যে এখানে ঠিক বাংলা মাঠের অপোজিটে একটা ভিতরে একটা ছোট বস্তি টাইপের আছে, বেশ কিছু লোক ওখানে থাকে, ইয়াংরা, এবং আগে তারা আওয়ামী লীগের সাথে হাইলি কানেক্টেড ছিল, কারণ তারা তো ভাই এটা প্যাট্রন ক্লায়েন্ট বাংলাদেশের পলিটিক্স, টাকা টুকে দিয়ে লোকজন নিয়ে চলে আর সুবিধা দিয়ে। তো এই ছেলেগুলো সামহাও তো এখন ডিসকানেক্টেড, এরা ফাইন্যান্সিয়াল যারা পায় এইভাবে করে। তো এটা তাদের একটা ইস্যু কাজ করেছে, যারা একটা ককটেল মেরে দিলে হয়তো কিছু টাকা পাইতো, তারা এই টাইপের করেছে আর কি। তো টার্গেট করে করে তারা একাধিকবার মেরেছিল আর কি। জি সালেহ ভাই, আমি যদি আপনার কাছে যাই, সেটা হলো যে এই আপকামিং যে মামলাটার রায় আছে 17ই নভেম্বর, সেই মামলায় আমরা দেখলাম যে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি এই মামলার তৃতীয় আসামি, তিনি রাষ্ট্রের পক্ষে সাক্ষী দিচ্ছেন। এই সাক্ষীটা কতটা কার্যকর, এবং এটা কি তিনি নিজেকে বাঁচানোর জন্য দিচ্ছেন, নাকি তার বিবেক থেকে দিচ্ছেন, নাকি এই যে ম্যাচ কিলিং হয়েছে, এত বড় গোলাগুলির ঘটনা ধারাবাহিকভাবে, সেটার গভীরতা প্রমাণ করার জন্য নিজের গিলটি ফিল থেকে তিনি এই সাক্ষ্যটা দিয়েছেন? চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই মামলা প্রমাণে তার এই সাক্ষ্য কতটা কার্যকর ভূমিকা রাখবে? আচ্ছা, এই কথার আগে আমি তার কথার একটা কথা খালি সংযুক্ত করব। তার সঙ্গে আমি একমত। সে বলছে যে ইন্ডিয়ার অনুগত রাজনীতি, কি বলছিলেন শব্দটা? হ্যাঁ, ইন্ডিয়ান থেকে আইডিওলজি, ইন্ডিয়ান আইডিওলজির রাজনীতি বাংলাদেশে চলবে না। আমি একমত। আমি একই সঙ্গে মনে করি বাংলাদেশে ইন্ডিয়ান আইডিওলজির রাজনীতিও চলবে না, বাংলাদেশে পাকিস্তান আইডিওলজির রাজনীতিও চলবে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশ পন্থার রাজনীতি দেখতে চায়। তো এটা আমি আর দ্বিতীয়ত আওয়ামী লীগের আন্দোলন যেগুলা বললেন, দেখেন এইগুলা চূড়াগুপ্ত হামলা যেগুলা হয়েছে এবং যারা ধরা পড়েছে এবং যেসব জায়গায় হয়েছে সে সঠিকভাবে বিশ্লেষণ করেছে, এইগুলা
টাকা দিয়ে করানো হয়েছে। কোথাও আওয়ামী লীগ একটা মিছিল করতে পারে নাই, দুটো জায়গায় হয়েছে, সেটাও মনে করেন রাতের গভীরে অথবা জনমানবহীন রাস্তায়, যেমন শরীয়তপুরে এবং ফরিদপুরে। এই অঞ্চলটা আওয়ামী লীগের নিজস্ব এলাকা হিসাবে দীর্ঘদিন ধরে চিহ্নিত। তারপরেও ওই এলাকায় ব্যাপক মানে জনগণের যে উপস্থিতি সেটা দেখা যায় নাই। কিছু লোক এবং অদ্ভুত, আমি কালকে একটা ভিডিও দেখলাম, একটা ট্রাকের মধ্যে কয়েকজন ওই বস্তা, এই যে চালের বস্তা আছে না যেগুলা, এই চালের বস্তায় শুধু চোখটা বের করে পুরো চালের বস্তা গায়ে দিয়ে তারা ইয়ে করতেছে, মিছিল করতেছে কয়েকজন। মানে তারা এইটা কেন করতেছে? বাংলাদেশে আজকে যে আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের এই আমলে 16 বছরে বেশ কয়েকটা ইলেকশন করেছে এবং এই ইলেকশন প্রতিহতারও চেষ্টা হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক কর্মী এইভাবে মুখোশ পরে কোনোদিন করে নাই। তো এটা একটা মুখোশধারী দলে পরিণত হয়েছে এবং গুপ্ত হত্যার দলে পরিণত হয়েছে। তো আওয়ামী লীগের এটাই পরিণতি যে তারা আজকে একটা গুপ্ত হামলাকারী দলে পরিণত হয়েছে। এ ব্যাপারে শেখ হাসিনা কি বলছিলেন, এই যে আজকে তারা আগুন দিচ্ছে, আগুন দিয়েছিল তারা, এবং এ ব্যাপারে প্রমাণও আছে তাদের আমলেও যে তারা যেভাবে আগুন দিয়েছে। তো এবং শুধু আগুন না, এগুলোর অনেকগুলো বিশ্লেষণ আছে। বাংলাদেশের গণমাধ্যম তো স্বাধীনভাবে কাজ করে নাই, পারে নাই দুইটাই। তো আপনি তারা ওই সর্বশেষ যে নির্বাচন 2016 সালের, যে 16 সালে 24 সালে 24, 14, 18 24 সালের সম্ভবত বিএনপির যে মহাসমাবেশটা হইল, এটা সম্ভবত 10 ডিসেম্বর না 10 ডিসেম্বর 28 অক্টোবর 10 ডিসেম্বর। ওখানে আপনি বিশ্লেষণ করে দেখবেন, আমরা বিশ্লেষণ করেছি, কোনো গণমাধ্যম আসে নাই, এমন জায়গায় দুজন কর্মীকে রাখা হয়েছে, পুলিশকে রাখা হয়েছে, যে যখনই পুলিশ বিএনপির কর্মীদের উপর আক্রমণ করবে, বিএনপির কর্মীরাও খুব উত্তেজিত থাকবে, তখন তারা যেন হাতের কাছে দুজন পুলিশ পায় মারার জন্য। তার মানে একটা প্লট তৈরি করা হয়। এরকম প্লট তাদের আমলে তৈরি করেছে, 2টা পুলিশকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেন, খুব চিন্তা করেন, আপনি একজন সাংবাদিক, কোনো আন্দোলনের ওই সময় কি ভয়াবহ অবস্থা ছিল, কেউ বাড়িতে থাকতে পারে না, কারফিউ জারি হয়েছে, শত শত আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায়, এরকম অবস্থায় 2টা পুলিশ মারা, রশি লাগানো, এটা তারপরে আবার এই আপনার এই মেট্রো স্টেশনের পাশে মানে প্রকাশ্যে জায়গায় লটকিয়ে রাখা, এটা এরকম আন্দোলনকারীদের দ্বারা এটা কোনোভাবে সম্ভব না ওই পরিস্থিতিতে। কিন্তু এটা করা হয়েছিল কেন? পুলিশকে উত্তেজিত করার জন্য, যে তারা যেন উত্তেজিত হইয়া আরো ক্ষুব্ধ হইয়া তারা যেন ভূমিকা পালন করতে পারে। এরকম নানান ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ইয়ে করেছে। এবং আগুন দেওয়া সম্পর্কে শেখ হাসিনা নিজের জবানবন্দিতে উনি কি বলেছেন, যে হাত দিয়ে আগুন দিবে সেই হাত পুড়িয়ে ফেলতে হবে, যে তাকে আগুনে ছুঁড়ে ফেলতে হবে। এবং সম্প্রতিকালে ওনার একটা ভিডিও ওনার কর্মীদের সঙ্গে এই টেলিসংগ্রামে উনি বলছেন যে ওদের বাড়িঘর জ্বালিয়ে দিতে পারো না, তার মানে এতটা হিংস্র। তো এই হলো শেখ হাসিনা। এই জন্য আজকে শেখ হাসিনা পালিয়ে যেতে হলো। পৃথিবীতে খুব কম শাসক পালিয়ে গেছে, খুব কম শাসক। হয়তো তাদের পতন হয়েছে, তারা জেলে গেছে, হ্যাঁ, তারপরে একটা হয়তো ছোটোখাটো নির্যাতনের মুখে পড়েছে, কিন্তু পালিয়ে গেছে এরকম খুব কম শাসক আছে। এবং পৃথিবীতে দ্বিতীয় নজির নাই, পালিয়ে যাওয়া শাসক এসে আবার ক্ষমতায় বসতে পারছে, এটা পৃথিবীতে নজির নাই। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জুলাই গণহত্যার মামলায় তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে সাক্ষ্য দিয়েছেন। তার এই সাক্ষ্য দেয়া এই মামলায় কি গুরুত্ব বহন করে?
দেখেন, রাজসাক্ষী দুই রকমের হয়। একটা হলো সরকারও রাজসাক্ষী হিসাবে উপস্থাপন করতে পারে, আর একটা হলো অপরাধী মামলার একটা পর্যায়ে এসে রাজসাক্ষী হয়ে যেতে পারে। আব্দুল্লাহ আল মামুন, যিনি পুলিশের আইজিপি ছিলেন, তিনি ব্যাপারে একটা বিবৃতি দিয়েছেন। এই বিবৃতিটা যদি পড়েন আপনি দেখবেন যে এটা একটা অনুতপ্ত হওয়ার বিবৃতি। এই যে দেশে এই ১,৫০০ লোক খুন হয়েছে, ২৫,০০০ লোক আহত হয়েছে, তার মধ্যে সংখ্যাটা সে ভালো বলতে পারবে যে চোখ নাই, কারো ২ চোখ নাই, কারো ১ চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, ৬৪টা শিশু, কারো ব্রেন নাই, চুলি উড়ে গেছে। ৬৪টা শিশু। পৃথিবীর ইতিহাসে কোনো এই ধরনের সরকার উৎখাতের ঘটনায় ৬৪টা শিশু মারা যাওয়ার ইতিহাস নাই। এবং একটা হইলে একটা কথা ছিল। এবার অন্য একটা গল্প আছে, আমি আর যাচ্ছি না। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ঘটনায় ৬৪টা শিশু হত্যা হয়েছে এবং উনি ছিলেন একটা বাহিনীর প্রধান, সেই বাহিনী পুলিশ বাহিনীর প্রধান। এবং এই বিষয়ে উনি নিজে অনুতপ্ত হয়ে একটা বিবৃতি পাঠ করে শোনালেন উনি, এবং তাতে ওনার বিবেক থেকে, উনি বিবেকের যে ধ্বংসন, এই ধ্বংসন থেকে উনি রাজসাক্ষী হলেন। ওর বিস্তারিত আর বলি না। জি। কিন্তু রাজসাক্ষী নিজের অপরাধ স্বীকার করতে হয়। তিনি তার নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং অপরাধ স্বীকার করে উনি দেশবাসীর কাছে, আহত নিহতদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং আদালতকেও বলছেন যে আদালত যেন ওনাকে ক্ষমা করে দেয়। একই সঙ্গে রাজসাক্ষী যদি আদালত বিবেচনা করে দেখে যে রাজসাক্ষী সমস্ত ঘটনা উপস্থাপন করেছে এবং সঠিকভাবে উপস্থান করেছে, নিরপেক্ষভাবে উপস্থাপন করেছে, একই সঙ্গে তার দায় স্বীকার করে নিয়েছে, তখনই সে পরিপূর্ণ রাজসাক্ষীর মর্যাদা পায়। আব্দুল্লাহ আল মামুন প্রত্যেকটা ঘটনার বর্ণনা দিয়েছেন, কিভাবে, কখন, কোন ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে, কি পরিমাণ অস্ত্রের ব্যবহার হয়েছে এবং কোথায় বসে মিটিং হতো, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কারা কারা মিটিংয়ে থাকতেন এবং কিভাবে হত্যাযজ্ঞ চালানো হবে, এটা পুরো পরিকল্পনার বর্ণনা উনি প্রকাশ করেছেন। এই বর্ণনা শুধু এই যে তদন্তকারী কর্মকর্তার বর্ণনার সঙ্গে শুধু মিলে না, এটা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের সঙ্গে মিলে যায়। এবং এই বর্ণনা এই শেখ হাসিনার যে অডিও রেকর্ড প্রকাশিত হয়েছে তার সঙ্গে মিলে যায়। ফলে এই মামলায়, এই ধরনের মামলায় আসলে রাজসাক্ষী খুবই গুরুত্বপূর্ণ। এবং এরকম না যে রাজসাক্ষীর উপরেই ভিত্তি করে এই মামলাটা হচ্ছে, এই মামলা কিন্তু আরও অনেক সাক্ষী আছে, অনেক এভিডেন্স এবং অনেক এভিডেন্স আছে। তো ফলে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন রাজসাক্ষীর কি হতে পারে। আদালত যদি মনে করে একটা ভয়াবহ ঘটনার ক্ষেত্রে রাজসাক্ষী আদালতকে সহযোগিতা করেছেন এবং উনি পরিস্থিতিগত কারণে বাধ্য হয়েছেন এই ধরনের আদেশ নির্দেশ দিতে, পালন করতে, উনি পালিয়ে যেতে পারতেন, চাকরি ছেড়ে দিতে পারতেন, হয়তো উনি পালিয়ে গেলে ওনাকেও কঠিন পরিণতির মুখে পড়তে হতো। আর শেখ হাসিনা এমনভাবে দেশের বিচার বিভাগ, পুলিশ বিভাগ এবং নির্বাহী বিভাগকে এমন নিয়ন্ত্রণ করেছে, এমনভাবে কুক্ষিগত করেছে, বাইরে যাওয়ার সুযোগ ছিল, বাইরে যাওয়ার সুযোগও ছিল না। জি। এখন আদালত যদি ওই বিবেচনা করে তার শাস্তি কম হতে পারে, এমনকি তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু এর মানে এই না যে তিনি মুক্তি পাচ্ছেন, তার বিরুদ্ধে আরো অজস্র মামলা আছে। আমি আরেকটা কথা বলে নেই, আমাদের ইসলামে বিধান মতো বলা হয় আর কি, দাবি করা হয় সৌদি আরবে বিচার হয়, শাস্তির বিচারটা, তখন যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তো প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয়,
ওই শিরচ্ছেদের অনুষ্ঠানে জনগণ থাকে, যাদেরকে হত্যা করা হয় তাদের আত্মীয় স্বজনও থাকে। তারা যদি ওই সময় মাফ করে দেয় তখন বিচারকও মাফ করে দেয়। এরকম বহু ঘটনা আছে। ওকে সালেহ ভাই, আমরা একটু ডক্টর আতিক মুজাহিদ তার কাছে যাই। আওয়ামী লীগকে আসলে কে বা কারা প্রাসঙ্গিক করে তুলছে? এখন তো আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা আওয়ামী লীগের মামলা তুলে নিব, সব আওয়ামী লীগ অপরাধী না, মামলা করা ভুল হয়েছে। আবার জামাত তো আগেই আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছে, তারাও কোথাও কোথাও বলছে। এখন বিএনপি যেহেতু আওয়ামী লীগের ভোট টেনে নিয়ে যাচ্ছে, তাহলে জামাতও চিন্তা করছে তাহলে আমরা বাদ থাকি কেন। এদিকে আবার আওয়ামী লীগের যারা দোসর, জাতীয় পার্টি, জাসদ সহ কাদের সিদ্দিকী, তারা খুবই সক্রিয়। তারা ডক্টর ইউনূসকে বা জুলাই সরকারকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে। আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? আবার আপনারা আপনাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত। ভাই আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি, বাংলাদেশের মানুষ যদি তার শত্রু না চেনে তাহলে সে বিপদে পড়বে। আমাদের শত্রুটা আমাদের জন্ম থেকে ভাই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া। এটা একদম মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং যার পলিটিক্স করে সে বুঝতে হবে। বাংলাদেশ যদি স্টেবল হয়, আপনারা জানেন যে তারা একমাত্র দেশ দক্ষিণ এশিয়ার যেটাকে তারা মনে করে হস্তক্ষেপ করাটা তাদের জন্য বৈধ এবং জায়েজ। তাদের সিকিউরিটি থেকে, তাদের টপ লেভেল থেকে সব পলিসি মেকাররা মনে করে বাংলাদেশ তাদের নিজস্ব ইন্টারফারেন্স লাগবে, তাদের মতাদর্শের লোক বসাইতে হবে। এটা তাদের কোনো ধরনের সিস্টেম থাকা না থাক বাংলাদেশের, এটা তাদের কিন্তু সব জায়গায়। এইটা জেনে আপনি এরপরে পলিটিক্স নেবেন। এখন ধরেন এখানে এই যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শুধু কি শেখ হাসিনার পতন ঘটেছে? কার পতন ঘটেছে? বেসিক্যালি ওই যে হেজেমনিক পাওয়ার, যাদের এখানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট নানা রকম, এখানে তো আয় করতো তারা। আমি শুনেছি বাংলাদেশের একমাত্র এম্বাসি, যে এম্বাসি তাদের লাভ হইতো। বেসিক্যালি এম্বাসিগুলো সরকারের ব্যয় হয়, কিন্তু এই এম্বাসিগুলোতে লাভ হইতো। আমাদের এম্বাসি থেকে নমিনেশন দেওয়া হইতো, এম্বাসি থেকে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি কী হবে মানে সেক্রেটারি কী হবে বানায় দেওয়া হইতো। মানে রাষ্ট্রটাকে একসময় কিন্তু আমরা একটা এম্বাসি কেন্দ্রিক হয়ে গিয়েছি। এখন আসেন সেকেন্ড হলো, এটা গেল। এই জন্য বলা হয় বাংলাদেশের চারটা মানে কী আছে, মানে জিও পলিটিক্স ইস্যু আছে। একটা হচ্ছে আমাদের বর্ডার জিও পলিটিক্স, আমাদের হেলথ জিও পলিটিক্স, আমাদের রিভার জিও পলিটিক্স, এবং আমাদের একটা বে অফ বেঙ্গলের জিও পলিটিক্স আছে। এখানে কয়টা গ্রুপ ইন্টারেস্ট জড়িত রয়েছে। এখানে আমাদের বৃহত্তর স্বার্থে এখানে ইন্ডিয়া এবং চায়না আছে, এবং আমাদের রিজিওনালগতভাবে অবশ্যই কী আছে, ইন্ডিয়া আছে। এইগুলোর এস্টাবলিশমেন্ট, তাদের কি এখানে ভাই লোক থাকবে না, সেট আপ থাকবে না? আমরা ডিপ স্টেট বলি, বিভিন্ন ধরনের রাষ্ট্র গ্রুপিং বলি, এরা যাকে দিয়ে তাদের কার্য উদ্ধার হবে। তাহলে ইন্ডিয়া যখন এখানে কাজ করে তখন তার 1, 2, 3টে লেয়ার থাকে, কালচারাল লেয়ার থাকে। বেসিক্যালি ইডিওলজিটা বাস্তবায়ন হয় কালচারালি, ন্যারেটিভগতভাবে, যতটা না তার ফিজিক্যালি করে আর কি। তো সে জায়গায় তারা, আপনি আমাকে বলতে অসুবিধা নাই যে সায়ানটের মধ্যেও মাধ্যমে তারা কিন্তু অনেকটা ছড়িয়েছে আমাদের কালচারালি, অনেকটা ন্যারেটিভ তৈরি করেছে। 2 নম্বরে তারা ইন্টালেকচুয়ালি তো বিশাল ব্র্যান্ডিং তারা তৈরি করছে, বাঙালি ন্যাশনালিজম। ইভেন আমাদের জাতীয়তাবাদী যে দল আছে তাদেরও এখন বুদ্ধিজীবী হায়ার করে নিয়ে আসতে হয়, কারণ এই এমনভাবে তারা তৈরি করছে কালচারাল ন্যারেটিভটা সব জায়গাতে। তো এইরকম সফট লিগার আছে। এবং আমি জানি অনেক মানে ওয়েস্টার্ন মানে এমবেসি, তারাও কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে ইন দ্য নেম অফ ইনক্লুশন, ইনক্লুসিভ পলিটিক্স, বলছে এরা যাবে কই এত % লোক। মানে এখনো দেখানো হয় যে 2, 4, 5 কোটি লোক নাকি আওয়ামী লীগ আছে। বেসিক্যালি তাহলে এরা যাবে কই এতগুলি লোক? তাহলে কি বিএনপি জামাত এনসিপিতে যাবে? এই যে ন্যারেটিভ অনেক লোক এখনো এত % ভোট আছে। কারা কারা বলে? 5টা 7টা লোক মিডিয়াতে কথা বলে, আমি ধরে ধরে বলতে পারবো। এবং তারাও পেইড সিস্টেমেটিক্যালি, এবং তাদের উস্কানি দেওয়া, তোমরা এইভাবে ন্যারেটিভটা তৈরি করবো, উৎপাদন করবা, মানুষকে বুঝাবা যে আওয়ামী লীগ বিশাল একটা গোষ্ঠী আছে। বেসিক্যালি আওয়ামী লীগ ডেড হয়েছে যখন থেকে তারা ভুয়া ইলেকশন শুরু করেছে, জনগণ থেকে তখনই তো বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন তারা কিছু লোকরে তারা পুষতে হইতো, যারা, আপনি যখন কোনো এলাকার মাফিয়া হবেন আপনার পিছনে 200-500 লোক দেখাইতে হবে তো ভাই, আপনার টাকা রক্ষা করার স্বার্থে। এই লোকগুলো সারা দেশে শুধুমাত্র 64, 65 বা ধরলাম 500টা নেতা ছিল, যাদের 500 করে লোক ছিল, যারাই মূলত সবগুলো মাস্তানি করে বেড়াইতো, আমাদেরকে লুটতন্ত্র যেটা বলে আর কি। তো সেই লোকগুলোকে এখন যদি আপনি বলেন যে ফুল জনগণ সাপোর্ট করে, আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোক যারা মোটামুটি এমনি সাপোর্ট করতো তারা তো এদের ঘৃণা করা শুরু করে দিয়েছে, কারণ আওয়ামী লীগকে লেফট করে তারা তো পালিয়েছে। ভাই যেটা বললো, যদি তারা এত বড় সাহস থাকতো তারা দেশেই থাকতো, সব নেতারাই তো পালিয়েছে। তো সে জায়গা থেকে আওয়ামী লীগকে রিলেভেন্ট করার জন্য যারা ইন্টারেস্ট গ্রুপ, এখন এটার মধ্যে কিন্তু আপনি দেখবেন জাতীয় পার্টিও আছে। আমি বুঝি না জাতীয় পার্টিকে কেন এড়িয়ে যাওয়া হয়। 14 দলের কেন, 14 দলের লোক যদি জেলখানা যায়, জাতীয় পার্টির একটা লোক জেলখানায় কেন না কেন? মানে এটা নিয়ে কারো কোনো কথা নেই, মাথা ব্যথা নেই। তার মানে বি টিম অলরেডি অ্যাক্টিভ রয়েছে, তাহলে বি টিমের ঘাড়ে করে কিছু লোক তো আসবেই। তাহলে অ্যাগেইন
আমরা যাকে শত্রু ভাবি আমার রাষ্ট্রের জন্য সিকিউরিটি থ্রেট এক্সটার্নালি ইন্টারনালি আমাদের সমস্যা করে, ফুড দিয়ে থ্রেট করে, নানা রকম দিয়ে থ্রেট করে, সেই গোষ্ঠীর একটা গোষ্ঠী এখানে পারপাস সার্ভ করে এবং সে আমাদেরকে উল্টা হুমকি দেয়, তাহলে তার পাওয়ার কোথা থেকে আসে? এটার কারণটা হচ্ছে আমরা ডিসইউনিটি, আমরা ভোটের রাজনীতিতে মনে করছি এটাই মানে ফ্যাক্টর। এবং এটাও বোঝানো হয় আপনি এদের ভোটটা নিলে জিতে যাবেন। কেন ইমাজিন যে আপনাকে মোরালিটি নষ্ট করে দিয়ে আপনাকে ভোটে এমনভাবে মাথা গরম নষ্ট করে দিছে। আমাকে বলতে হয় যে আমরা যারা আগে ধানের শীষ ছিলাম, আওয়ামী লীগ ছিলাম, এখন আমরা ধানের শীষ, এই ধরনের কিছু কিছু লোক বলে। আমি এটাকে মনে করি সুডো বিএনপি। ওনাদেরকে জাতীয়তাবাদী পিওর বিএনপি কখনো এইরকম কথা বলতে পারে না। যাদের লক্ষ লক্ষ কর্মী জেলখানায় ঘুরে বেড়িয়েছে, যারা রাস্তায় ঘুমাইছে, এরকম আমাদের বন্ধু, আমরা নিজেরা মাইর খেয়েছি। তো এটা কখনো বাংলাদেশে এইরকম ছোট একটা ভোটের স্বার্থে এরকম হতে পারে না। যারা ইনজাস্টিস করেছে তাদেরকে জাস্টিসের আন্ডারে আনতে হবে। তার আগে যদি আপনি এটাকে এইভাবে রিহ্যাবিলিটেট করেন, তাহলে বাংলাদেশে আবার সেম সিস্টেমে ঘুরে আসবে। এটার জন্য দায়ী থাকবো আমরা সবাই। এবং এটার ক্ষেত্রে আওয়ামী লীগ এটা যদি জামাতও করে রং কাজ, যদি বিএনপি করে রং কাজ, ইভেন এনসিপিও যদি সেম কাজটা করে, ইট উইল বি রং। যে এটা ভোটের রাজনীতি এইভাবে রিলেভেন্সি করা উচিত না। এটা আমার এই জায়গা থেকে আমার টেক। জি সালেহ ভাই, আমরা যদি আপনার কাছে জানতে চাই, আসলে কি আওয়ামী লীগ কি আইনে বিশ্বাস করে না? এখনো তারা নানাভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে 13 তারিখ তারা ফরিদপুরে সশস্ত্র বিক্ষোভ মিছিল করেছে কিছু লোক। এখনো তারা বাংলাদেশের মানুষকে অস্ত্র দেখায়, এখনো শেখ হাসিনা হুমকি দেয়। ওবায়দুল কাদের সে বলে যে কারা কারা বাধা দিচ্ছে তাদের তালিকা করে রাখার জন্য, নাম টুকে রাখার জন্য। এই বিষয়ে তো কিন্তু সে চমৎকারভাবে বলছে, মানে একই বিষয়ে আর কি। আমি আর বেশি কিছু বলি না, তবে আমি এইটুকুই বলতে পারি, আওয়ামী লীগ কখনো বাংলাদেশের স্বার্থের দল ছিল না। এক্স্যাক্টলি। আমি বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের কথা বলছি। তারা এখানে আমাদের প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষাকারী একটি দল ছিল, যে কারণে মূলত এই কারণ ছাড়াও এই যে 16 বছর মানুষকে ভোটের অধিকার না দেওয়া এবং জুলুম নির্যাতন করা, এবং আপনি দেখেন পৃথিবীতে আপনি খুঁজে পাবেন এগুলা বহু আগে। হ্যাঁ, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কিছু ঘটনা ছিল। আপনি এরকম পৃথিবীতে একটা আয়নাঘর বানিয়ে ফেলবে, মানুষকে গুম করে ফেলবে একটা রাজনৈতিক দল, চিন্তা করছেন? এবং সেই নেত্রী, হ্যাঁ, যিনি জানেন এবং যিনি একজন মহিলা, সাধারণত একজন মহিলারা খুব সংবেদনশীল হয়। আপনি ইলিয়াস আলীর মতো একটা লোক নাই হয়ে গেল, চৌধুরী আলমের মতো একটা লোক নাই হয়ে গেল, সুমন রা ফেরত আসলো না। আপনি সুমন রা ফেরত আসলো না। আপনি একটা উদাহরণ দেই, এই যে ইলিয়াস আলী নাই হয়ে গেল, শেখ হাসিনা কি ধরেন, শেখ হাসিনা যদি দায়ী না হইতো, তার একটা তদন্ত হইতো না যে লোকটা গেল কোথায়, কে উধাও করলো, একটা হুঙ্কার তো দিত, একটা তদন্ত তো হইতো, কে তাকে উধাও করলো, এবং সমস্ত দালিলিক প্রমাণ ছিল। এই যে আমি এই বিষয়ে লম্বা যাই না, সমস্ত দালিলিক প্রমাণ ছিল, মূল বিষয়ে যাই। তো ফলে আসলে আওয়ামী লীগ হচ্ছে একটা গণশত্রুর দল, এক কথায় যদি বলি গণশত্রুর দল। এখন আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে বিএনপি এবং আওয়ামী লীগ, জামাত, বিএনপি এবং জামাত, এই যে আওয়ামী লীগের মামলা প্রত্যাহার করে নেওয়া, রাজনীতি করার সুযোগ দেওয়া ইত্যাদি বলেছেন। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বিবৃতিও দিয়েছেন এবং ফেসবুকে একটা চমৎকার লেখাও দিয়েছেন। উনি খুব চমৎকার একটা লেখা দিয়েছেন এবং ওনার ব্যাখ্যাটা হচ্ছে যে এটা আমার ইউনিয়নে একটা সবাই আমি বলেছিলাম। কি বলেছিলাম? মির্জা ফখরুল নিজে 110টা না 102টা মামলার আসামি ছিলেন, দীর্ঘকাল জেল খেটেছেন এই বয়সে, এবং উনি খুব শারীরিকভাবে অসুস্থ। এবং আপনি জানেন আসিফ নজরুলের একটা বই আছে, রাষ্ট্র বনাম মির্জা ফখরুল, এরকম কিছু একটা লেখা আছে, ওখানে আছে যে মির্জা ফখরুলকে মাটিতে শুয়ে রাখা হয়েছিল এরকম। এবং তিনি জানেন তার দলের শত শত কর্মী নিহত হয়েছে, জেলে গেছে, গুম হয়েছে, তারপর উনি এটা বললেন। এটা খুব আশ্চর্যজনক না? তো উনি সেটা কি বললেন? তিনি বললেন যে আমাদের মতো যেভাবে গায়েবী মামলা দিয়েছে, আমার ইউনিয়নে যদি
এই ধরনের গায়েবী মামলা থাকে আমরা প্রত্যাহার করে নেব। আমি মনে করি আওয়ামী লীগের বিরুদ্ধে সত্য মামলা আছে হাজার হাজার। গায়েবী মামলার দরকার নাই, গায়েবী মামলার দরকার নাই, মিথ্যা মামলার দরকার নাই, মিথ্যা মামলার দরকার নাই। যদি হয়ে থাকে সেগুলো প্রত্যাহার হয়ে যাওয়া উচিত। আরো বলিনি, এসরে আসেন আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে? 71 সালে মুক্তিযুদ্ধের পর যারা পাকিস্তানের পক্ষে ছিল এবং দাবি করা হচ্ছিল, দুই পক্ষের দাবি আছে যে বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে বা গণহত্যার সঙ্গে জামাত জড়িত ছিল। আবার এই জামাতের পক্ষে দাবি আছে যে এই ঘটনার বুদ্ধিজীবী হত্যার কোনো নিরপেক্ষ তদন্ত হয় নাই। কিন্তু এই কথাটা তো সত্য যে তারা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছিল। যে কারণেই করে হোক, যে কারণেই হোক, তারা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছে, তারা পাকিস্তান রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছে, বুঝাইতে। কিন্তু 71 সালের মুক্তিযুদ্ধের পরে কিন্তু তাদের রাজনৈতিক অধিকার ছিল না। তাহলে এই 71 এই তাদের রাজনৈতিক অধিকার আসলো 79-এ এসে। তখনও কিন্তু তারা জামাত নামে রাজনৈতিক দল করে নাই, তার ডিএলএ নামে একটা রাজনৈতিক দল করেছে, আইডিয়াল বা ডিএলএ, হ্যাঁ, নামে একটা রাজনৈতিক দল করেছিল। আব্দুর রহিম নামে এক ভদ্রলোক ওই দলের সভাপতি ছিলেন। তো প্রশ্ন হলো, তারা রাজনৈতিক দল পরবর্তীতে বহুকালে এসে জামাত ইসলামী রাজনৈতিক দল গঠন করেছে। তাহলে 71 সালে আওয়ামী লীগ যদি জামাতকে রাজনীতি করার সুযোগ না দেয়, আজকে এই গণহত্যার পর নির্বাচনে জামাত এই আওয়ামী লীগ কোন যুক্তিতে নির্বাচনে অংশ নেবে? কোনো যুক্তি নেই। আমাদের তো ইতিহাস আছে সামনে, জি, যে ওই সময় কিন্তু জামাত পারে নাই। আচ্ছা, এখন আসলে দ্বিতীয় প্রশ্নটা বলি। তারা দেশের মানুষের কাছে তো ক্ষমা প্রার্থনা করবে, করেন, অনুতপ্ত হবে। দেশের মানুষ যদি এই ক্ষমা গ্রহণ করে, কেবলমাত্রই তাদের রাজনীতি করার অধিকার আছে। ওকে, আমি আরেকটু শেষ করে নেই। কিন্তু আওয়ামী লীগের সব লোক কি অপরাধী? না। এই যে এনসিপির বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাদ বা জামাতের বিরুদ্ধে কিছু অভিযোগ আসে, এই জন্য কি জামাতের সব লোক অপরাধী? কতক লোক অপরাধী হইতে পারে, সংখ্যা নিয়ে দ্বিমত হইতে পারে। জি, এই গণহত্যার সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরা যুক্ত ছিল, কিন্তু সবাইকে যুক্ত ছিল তো? সবাই তো ছিল না। তাহলে আওয়ামী লীগের তো একটা বিশাল কর্মী বাহিনী আছে, এটা অস্বীকার করা যাবে না। এই কর্মী বাহিনী বাংলাদেশের রাজনীতিতে এবং সাংবিধানিক যে অধিকার এবং তার যে চলাফেরার স্বাধীনতা, সেটা নিশ্চিত করতে হবে। ইত্যাদি কিভাবে পাবে, এই আলোচনা এইবার হয় নাই। জি, কিন্তু এই আলোচনাটা অত্যন্ত জরুরি ছিল বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে, যেখানে রিকনসিলিয়েশন দরকার। যারা অনুতপ্ত হবে এবং যারা, আমি মনে করি, পরবর্তীতে কোনো এই ধরনের অপরাধমূলক কাজে এবং জুলাই গণঅভ্যুত্থানকে যারা মেনে নেবে, তাদেরকে এখানে রাজনীতি করার অধিকার, তার সম্পত্তির অধিকার, তার বাড়িতে থাকার অধিকার ইত্যাদি না দিলে দেশ একটা অস্থিতিশীলতার মধ্যে। ওকে, জনাব আতিক মুজাহিদ, এই যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন হলো, সংস্কার কার্যক্রম, তারপরে জুলাই সনদ, আপনারা এনসিপি সই করলো না, আবার যারা সই করলো তারা বলছে যে তারা ডক্টর ইউনূসের কাছ থেকে প্রতারিত হয়েছে। তো ডক্টর ইউনূস কি আসলে মানে একটা চমৎকার খেলা রাজনৈতিক দলগুলোর দিকে খেলে দিল, মানে বলটা পাস দিয়ে গোল করে দিল কিনা? জুলাই সনদ, তারপরে তার যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সবকিছু মিলিয়ে কি মনে হয় আপনার কাছে? আসলে খুব ইন্টারেস্টিং। তার আমি খুব চিন্তা করতেছিলাম, উনি আসলে প্রথমত খুব টেকনিক্যালি দলগুলোর উপর চাপাই দিয়ে উনি একটা ভালো গেম খেললো, যে তোমরা ভুল করেছো তাই আমি আসলে এটা করলাম। এবং উনি যখন আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, আমরা সবাই মিলে বললাম যে এটা আমরা চুপ্পুর কাছ থেকে নিব না, তো শেখ হাসিনার কাছ থেকে নেওয়া হলো। উনি ঘোষণা দিল, সাইন করলো, আবার হলো আমাদের চুপ্পু সাহেব। মানে ভেরি ইন্টারেস্টিং, মানে উনি এখানেও রাখতেছেন একটু, এখানেও রাখতেছেন, মানে ভেরি ইন্টারেস্টিংলি। সেদিন আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছিল যে সবাইকে এক চামচ করে দিয়ে মানে ঠান্ডা করে রেখে দিল, যে সবারটাই আছে কিন্তু জনগণেরটা নাই আর কি। তো আলটিমেটলি অনেক জায়গায় ওনাদের রোলগুলো আরও স্ট্রংলি ভালো হইতে পারতো, মেজার্ড হইতে পারতো, যেটা সবার জন্য কল্যাণ। মানে রাজনৈতিক দলগুলোর দিকে তাকায় কথা বললে তো আপনি আসলে পিওর কাজটা করতে পারবেন না।
আপনাকে দেখতে হবে বাংলাদেশের জনগণের জন্য এই জিনিসটা দরকার কিনা। হ্যাঁ, রাজনৈতিক দলকে তো প্রেশার দিবে, কারণ তাদের তো নিজস্ব এজেন্ডা আছে, তাদের এই যে রাষ্ট্র প্ল্যান আছে, তারা তো এইভাবেই চাবে। যারা ওল্ড সিনিয়র তারা তো একটা নিজস্ব সিস্টেমে দীর্ঘদিন অভ্যস্ত, তারা এখান থেকে চেঞ্জ হতে গেলে বিপদে পড়বে, দেখ বাবা আগেরটাই থাক। ইভেন অনেকে আছে যে বড় অ্যান্ড্রয়েড ফোনে চালাতে পারে না, না আমার আগেরটাই, বাবা একটু অ্যাপসটা নামাই দিত। তো তার কাছে যদি আপনি নতুন নতুন অ্যাপসের গল্প করেন তাহলে তো তার কাছে ভালো লাগবে না আর কি, ধর আগেরটাই থাক, ডিস্টার্ব হবে না। তো রাষ্ট্র তো এগিয়ে গিয়েছে, রাষ্ট্রের সামনের দিনে ফেসিজমের দীর্ঘদিন ছিল। তো রাষ্ট্রীয়, আমি যেটা দেখলাম যে দলীয় এজেন্ডার প্রিফারেন্স থেকে রাষ্ট্রীয় এজেন্ডা থেকে অনেক জায়গায় সরে গেছে। তো উনি হয়তো আরও এটা স্মার্টলি হ্যান্ডেল করলে আরও ভালো হইতো আমার কাছে মনে হয়। এবং কিছু বিষয় কিন্তু এখন স্টিল আনক্লিয়ার, যেটা আমরা অ্যাড্রেস করেছি। যেমন এই যে এখন আপনার তত্ত্বাবধায়ক সরকারটা হবে, জুলাই সনদের ভিত্তিতে কি হবে, সেটার প্রসেসটা কি, কেমনে হবে, এটা কি স্বাধীনভাবে থাকবে নাকি আগের স্টাইলেই হবে আর কি, যে একটা নিয়োগ দিবে আপনার প্রধানমন্ত্রী নিয়োগ দেবে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নিয়োগ দিবে বিচারপতি আবার এসে ঘুরে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তো দলের সিস্টেমে হয়ে যেতে পারে, নাকি নির্বাচন কমিশনটা কার আন্ডারে থাকবে। এইরকম যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান সেগুলো তো স্বতন্ত্র হওয়ার কথা ছিল, সেটা কি আসলে স্বতন্ত্র থাকবে কিনা, নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেগুলো অনুযায়ী থাকবে কিনা। আবার দেখেন কয়েকটা সেগমেন্ট করা হয়েছে, 4টা কোশ্চেন করা হয়েছে, মানে প্রায়োরিটাইজ করা হয়েছে যে এই কটা হয়তো ভোট পাইছে সুতরাং হাতে জিতে গেল, এই কটাতে না, এটা তো হওয়ার কথা না। কারণ এটা আমার নোট অফ ডিসেন্ট সহকারে তো পার হয়ে গেছে মানে পার হয়ে গেছে, তাহলে হানাতে চলে যাওয়ার কথা ছিল। অনেকগুলো বিষয় অস্পষ্ট রাখা হয়েছে, সেগুলো আসলে পরবর্তী সরকারের উপর ঝুলন্ত রাখলেন। আবার দিচ্ছেন আপনি একই দিনে গণভোটটা দিয়েছেন, তাহলে আগে দিলে আমরা বুঝতে পারতাম যে কী অবস্থা, ক্যাম্পেইন করার সুযোগ ছিল। তাহলে একই দিনে আপনি কি করবেন না করবেন, এটা পাস করার পরে এটা কি ইমপ্লিমেন্টেশন হবে, অনেকগুলো বিষয়গুলো খুবই ক্লিয়ার না। জি, তার মানে বলা যায় যে এই যে এত কিছু হচ্ছে, মানে এনসিপির কোনো দায়িত্ব নেই, কারণ এনসিপি তো সই করে নাই। না, দায়িত্ব নেই এটা বলবো না, আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা তো যে স্টেটমেন্ট দিচ্ছি, আমরা বলেছি যে এগুলো আপনারা ক্লিয়ার করেন। আপনি স্বাক্ষর করবেন, একটা কোন জায়গায় স্বাক্ষর করবেন, একটা জিনিসের কোনটা কিভাবে যাবে, এটা সিস্টেমটা কি, 200 আপনি বলতেছেন যে 180 দিন, বা আমরা বলতেছি 9 মাস, বা যে একটা বাস্তবায়ন সংস্কার মানে হবে, অ্যাসেম্বলি হবে বা পরিষদ হবে, তারা এটা চেঞ্জ করবে, কি করবে, এটা ক্লিয়ার গাইডলাইন তো থাকতে হবে। না, এনসিপি তো আবার বলছে যে মানে জামাতের দিকে তারা তাকিয়েছিল, জামাত তাদের সাথে প্রতারণা করেছে, সিগনেচার করেছে। এখন দেখেন পলিটিক্সে তো ডেফিনেটলি জামাত তো জামাতের রাজনীতি করবে। হ্যাঁ, ডেফিনেটলি জামাত যদি কাউকে মনে করেন যে যারা সংস্কারের পক্ষে দীর্ঘদিন কথা বললো, হঠাৎ করে তারা আবার সাইন করে ফেললো, তো কোন বিশ্বাসে সাইন করলো, আবার নিজেরা বলে উইথড্র করবে, এগুলো তো আসলে পলিটিক্যালি তো অবশ্যই খারাপ জিনিস। আপনি যদি আপনার সাথে দীর্ঘদিন কথাবার্তা হয়, আপনি হঠাৎ করে আপনি আপনার স্ট্যান্ড পরিবর্তন করে ফেলেন, তাহলে তো আপনি তো আপনার সাথে আমরা যে সংস্কার নিয়ে কথা বললাম, আমাদের তো নানামাত্রিক মানুষের ইকুয়েশন আছে। কিছু কিছু ক্ষেত্রে বিএনপির সাথে আমার ইকুয়েশন হতে পারে পলিটিক্যালি, আবার কিছু কিছু ক্ষেত্রে জামাত বা অন্য প্যানেলের সাথে হতে পারে রাষ্ট্রীয় সংস্কারের সাথে। তারপরে আমাদের কিন্তু বিভিন্ন লেয়ারের সম্পর্ক আছে। আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনার একই স্টেশনে কাজ করতে, আপনার স্টেশনের কারণে আপনার সাথে আমার সম্পর্ক, আবার পলিটিক্যালি আপনি আরেকজনের সাথে সম্পর্ক, এরকম মানুষের কিন্তু অনেকগুলো আইডেন্টিটি থাকে। তো সেই জায়গা থেকে আমরা রাষ্ট্রের স্বার্থে থেকে যখন যাকে নিয়ে আমাদের সংস্কার ইস্যুতে, আমরা যারা সংস্কারের পক্ষে তাদের পক্ষে তো আমরা কথা বলবোই, কিন্তু তাদের আইডিওলজি নিতে হবে এরকম কিছু না। তো সেই জায়গা থেকে নাহিদ ইসলাম বলেছেন যে যারা কথা কাজের একটা জায়গায় ঠিক থাকা দরকার ছিল, যেটা অ্যাটলিস্ট যারা সংস্কারের পক্ষে আপনি কথা বললেন, দীর্ঘদিন আমরা একসাথে কথা বললাম, ঠাস করে আপনি সাইন করে ফেলেন উইদাউট মানে ক্লিয়ার একটা পিকচার পাওয়া ছাড়া। তো এটা হয়তো ওনারা আশ্বাসে করেছে, কিন্তু আমাদের আশ্বাসে বিশ্বাস করেনি, কারণ আমরা জানি যে পলিটিক্যাল পার্টিরা পাওয়ার গ্রাবিং করলে সব ভুলে যাবে, এবং বাস্তবতা আসলে এই চেয়ারটা এমন এক জিনিস, এখানে বসার পর কাউকে মানুষ মনে হয় না। তো এই জন্য পিপলস পাওয়ার, যেটা গণভোট ডিরেক্টলি এক্সিকিউশন, সেটা যদি রাইটলি করা যেত, এবং যে ফ্রেমওয়ার্ক চেঞ্জ হচ্ছে রাষ্ট্রের, এই চেঞ্জটা লাগবে, নাহলে নতুন বাংলাদেশ বলেন বা ফেসিবাদ মুক্ত, আমি এটা অনেক সময় বলেন যে আসলে মুজিববাদী যদি কনস্টিটিউশন এটা, তাহলে 17 ভার্সন হবে, তাহলে 18 ভার্সন অফ মুজিববাদী কনস্টিটিউশন। তো যেটাকে রক্ষা করার কোনো মানে দেখি না। এটা আমি একাধিকবার ডিবেট করে বলেছি যে এই কনস্টিটিউশন ইডিওলজিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি দুইটা জাতীয়তাবাদ বিরোধী। বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশ পন্থার যে রাজনীতি, সেটার সাথে এটা ইডিওলজিক্যালি যে মানে মতাদর্শকভাবে যেটা এদের পিলারগুলো আছে সেগুলো যায় না। স্ট্রাকচারালি এটা একটা পরিবারকে, একটা তন্ত্রকে রাখার জন্য একটা দলীয় একটা ম্যানিফেস্টোর মতো করে এটা একটা সংবিধান করা হয়েছে। তো এটাকে রক্ষা করার কোনো মানে হয় না। যেখানে আমাদের বেগম খালেদা জিয়া বলেছেন যেই দিন জনগণ ক্ষমতা যাবে সেই দিন এটাকে সুরে ডাস্টবিনে ফেলাইতে হবে, তাহলে ওনার মতো একজন লোক বলার পরও এই জিনিসকে নিয়ে আবার রক্ষা করার জন্য কথা বলতে হবে, এটা খুবই মানে আমি জানি না এটা কীভাবে ব্যাখ্যা করবো। তো আমরা স্ববিরোধী অনেক কিছু দেখি, যেটা কষ্ট লাগে। সিনিয়র রাজনীতিবিদ যারা একটা ওয়েলফেয়ার স্টেট, একটা রুল অফ লয়ের স্টেট দেখতে চায়, এতগুলো ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করে আবার সেম জায়গায় যেতে চায় কেন? শুধু কি মধু বলে না, যে মধুটা এখানে কী আসলে আমি বুঝি না। আসেন একটা সুস্থ রাষ্ট্র দেখতে চাই, যেটা আমি প্রায় বলে থাকি যে আমাদের মতের পার্থক্য থাকবে কিন্তু মনের পার্থক্য থাকবে না। হ্যাঁ, মতান্তর থাকবে, মনান্তর না। কেউ সন্তুষ্ট না আসলে। না, শুনেন,
এই যে জুলাই সনদ এবং গণভোটের যে প্রস্তাব, এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে হয়েছে এবং অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে হয়েছে। এবং তার কথা থেকে এটা আমি ব্যাখ্যা করে দেব। এনসিপির প্রায় সব দাবি মানা হয়ে গেছে। এটার মধ্যে এনসিপি একটাই দাবি ছিল, যে মানে দুইটা দাবি ছিল। একটা হলো যে এটা কিভাবে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে, কার্যকর করতে হবে, সেটা হয়েছে। তাদের দ্বিতীয় দাবি ছিল যে রাষ্ট্রপতি এটা সই করতে পারবে না। হ্যাঁ, এটা আসলে রাষ্ট্রপতি না, শাহাবুদ্দিন সই করতে পারবেন না। আসলে শাহাবুদ্দিন সাহেব এটা করেন নাই সই। বাংলাদেশের সমস্ত আদেশ রাষ্ট্রপতির নামে জারি হয়। এখন রাষ্ট্রপতির চেয়ারে একজন থাকতে পারেন, তার চেয়ার যতক্ষণ আছে ওই ব্যক্তিটা থাকে, কিন্তু আদেশ জারি হয় আমাদের আইন এবং সংবিধান অনুযায়ী সমস্ত আদেশ রাষ্ট্রপতির নামে জারি হয়। এটা আমরা ধরে নিতে পারি রাষ্ট্রপতির নামে জারি হয়েছে। দুই, আমরা কিন্তু ওই রাষ্ট্রপতির কাছ থেকে নাহিদ, আসিফ, মাহফুজ শপথ নিয়েছে, তারা প্রফেসর ইউনূস সাহেব নিয়েছে। ফলে আমরা এটাকে যে কোনো কারণেই হোক, ভারসাম্য রক্ষার জন্য হোক, স্থিতিশীলতার স্বার্থে হোক বা অন্য যে কোনো কারণেই আমরা এটা মেনে নিয়েছি। ফলে আমরা এই যে রাষ্ট্রপতির নামে আদেশ জারিটা, এটা কোনো অন্যায় কাজ হয় নাই, এটা সঠিকই হয়েছে। দ্বিতীয়ত হলো আমি যেটা বললাম, এনসিপির সব দাবি হয়ে গেছে, জামাতের সমস্ত দাবি এখানে আছে। জামাত যা যা দাবি করেছিল সব মানা হয়ে গেছে, শুধুমাত্র গণভোটের দাবিটা মানা হয় নাই। এখন দেখেন এনসিপির এই যে একটু আগে আমাদের ডক্টর, অত্যন্ত জ্ঞানী তরুণ হইল কি হইব, এবং কথা অত্যন্ত চমৎকার। দু একটা কথা আমি সংযোজন করি। গণভোট, জামাতের শুধু একটাই মূল দাবি ছিল, গণভোটটা আগে করতে হবে। আপনি দেখেন যদি আদেশগুলা পড়েন, এই আদেশগুলা পড়েন, বিধিবিধান যেগুলা ঐকমত্য কমিশন হুইচ করছে, এগুলো কিন্তু সবার সক্কার আছে, কোন কোন বিধি কি কি আছে, পুরো জিনিসটা আছে, ঠিক আছে। এখন এটা আগে হইল কোনো অসুবিধা নাই, পরে হইল বিন্দুমাত্র অসুবিধা নাই। কেন? কারণ এটা, এই যে আদেশটা, এটা কার্যকর করবে গণপরিষদ। একটি গণপরিষদ গঠন হবে, তার প্রস্তাব কিন্তু এনসিপির দেওয়া। এটা কিন্তু ঐকমত্য কমিশনে আলোচনাও হয় নাই। বিএনপি ওটা নিয়ে আপত্তি করলো, তারা কিন্তু মেনে নিয়েছেন। খেয়াল করেন, তারা মেনে নিয়েছে, যে কোনো কারণেই হোক তারা এটা মেনে নিয়েছে। তাহলে একটা সংবিধান পরিষদ হবে, এই পরিষদেই আদেশ যাবে। ফলে নভেম্বরে হইল ওইটা ওই সংবিধান পরিষদে যাবে। ভোটের দিন, জাতীয় সংসদ নির্বাচনের দিন হইল, এটা কোনো অসুবিধার কারণ নাই। এগুলা যারা বলে গণভোট আগে করে, এটা ফালতু, মানে একদম জ্ঞান নাই, একদম মানে কি বলবো, মূর্খ। কেন? ওই যে বললাম, ওগুলা কার্যকর করার একটা সময়সীমা দেওয়া আছে। গণভোট যদি গৃহীত হয় এই আদেশের আলোকে, তাহলে গণভোটের প্রথম যে দ্বিতীয় যে প্রশ্নটা আছে, সেটা হলো গণপরিষদ গঠন। উচ্চকক্ষ, এই উচ্চকক্ষে সংখ্যানুপাতে, ভোটের সংখ্যানুপাতে, সংসদ সদস্যের সংখ্যানুপাতে না। এখানে দ্বিমত ছিল। বিএনপি বলছিল সংসদ সদস্যের সংখ্যানুপাতে, আর জামাত বলেছিল যে ভোটের সংখ্যানুপাতে। এটাই মেনে নেওয়া হয়েছে, বুঝলেন? তো ওইটা দেখেন, এবং এটা দ্বিতীয় প্রশ্ন, এইটা গণভোটে পাশ হওয়ার 30 দিনের মধ্যে উচ্চকক্ষ গঠিত হয়ে যাবে। ওগুলো কিন্তু বিস্তারিত আছে। ফলে জামাতের দাবি মানা হয়ে গেছে, এবং গণভোট ওই দিন হইলে, বা তার জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন হইল, বা তার 7 দিন পরে হইল, এই সনদের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হবে না। কারণ ওইটা এখন এই সাংবিধানিক আদেশটা জারি করা হয়েছে যে এইটি গণপরিষদ উত্থাপিত হবে, সংসদে না, কিন্তু গণপরিষদ 270 দিনের মধ্যে অনুমোদন দিবে। ফলে জাতীয় সংসদ নির্বাচনের 7 দিন পরেও হইল, এটা হইতো। এখন আসেন আমরা শেষ করি।
সময় শেষ আপনার? জি আমাদের তাই কত প্রশ্ন ছিল, উত্তর কিছু দিতে পারলাম না। জি তো তো সময় শেষ হয়ে গেলে তো ধন্যবাদ। জি আতিক মুজাহিদ, নির্বাচনের পরিবেশ ঠিক আছে? ভোটের এবং জোটের রাজনীতি আপনারা কোন দিকে যাবেন যদি সংক্ষেপে 30 সেকেন্ডে বলেন? ও আমার সময় শেষ হয়ে গেছে নাকি অনুষ্ঠানের সময় শেষ? না, অনুষ্ঠানের সময় একদম শেষ পর্যায়ে আছি আমরা। ডক্টর আতিক মুজাহিদের কাছ থেকে শেষ করে আমরা বিদায় নিব। আমরা অলরেডি আপনারা দেখেছেন যে আমাদের নির্বাচনী যে নমিনেশন পেপার সেটা অলমোস্ট 1011 গতকাল পর্যন্ত ছিল, অফলাইন অনলাইন মিলে। তো আমরা প্রত্যাশা করতেছি 3000 হবে। আমরা মনে করি যে আমরা নতুন দল হিসেবে যে সাড়া পাচ্ছি, বিভিন্ন দল থেকে আসতেছে, বিএনপি থেকে অনেকে আসতেছে। সো আমরা আপনারা কোনো জোটে যাবেন না? আমরা এখন পর্যন্ত চাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্টলি আমরা একটা জায়গায় মুভ করতে চাচ্ছি, একটা স্বতন্ত্র ধারা হিসেবে রাজনীতিতে। আর জোটের কথা তো আমি একটা কথা শেষ করি যে সে একটা কথা বলছে যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে জানি না, এটাও কিন্তু আছে। ওকে, আদেশের মধ্যে আছে, আমরা আরেকদিন এটা নিয়ে আলোচনা করব। গঠিত হবে এবং এই বিষয়ে বিএনপি একটি বিষয় নোটিস ছিল, 3টা প্রক্রিয়া আছে। বিএনপির সর্বশেষ প্রক্রিয়ায় তারা বলছে এই জায়গায় ব্যর্থ হলে সংসদ করবে, কিন্তু অন্যরা বলছে না, ওই জায়গায় ব্যর্থ হলে যে কাঠামোটা রাখা হয়েছে সবাই একমত হয়েছে এবং এনসিপি হয়েছে। ফলে এটা বিস্তারিতই আছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন সংলাপ প্রতিদিন। আমরা আজকে এখানেই শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন।